তাহলে এবিটিএ টেস্ট পেপারে আজ আমরা ৭৬ নম্বর পেজ মানে ২ নম্বর স্কুলের প্রশ্নগুলো দেখব। তাহলে ১ নম্বরে এমসিকিউগুলো তোমাদের পিছনে উত্তর দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিচ্ছ। তার ১ নম্বরে কয়েকটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, একটু দেখে নাও। ৩টা, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ১৬, এসটিপিতে গ্যাসটির ২২.৪ লিটারের ভর কত? তাহলে ২২.৪ লিটার জিজ্ঞাসা করেছে মানে ১ মোল, তাহলে ১ মোল মানে গ্যাসটার আণবিক ভরের মান জিজ্ঞাসা করেছে। তাহলে বাষ্প ঘনত্ব যদি ১৬ হয় তাহলে আণবিক ভর হবে দ্বিগুণ, অর্থাৎ ৩২। হয়েছে? বুঝতে পারলাম? এছাড়া বাকি উত্তরগুলো যেগুলো তোমরা বুঝতে পারবে না এমসিকিউ, সেগুলো আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবে, আমি বলে দেবো। এবারে ২ নম্বরের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটা আগের পেজেও ছিল, ম্যাগনেটোস্ফিয়ার। পরেরটা, ওজোন মণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব কোন এককে পরিমাপ করা হয়? তাহলে ডবসন এককে পরিমাপ করা হয়। সিজিএস পদ্ধতিতে সর্বজনীন গ্যাস দ্রব্যকের মান একক সহ লেখো। তাহলে 8.314 ইন্টু 10⁻⁷ আর্ক মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। অথবাটা, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? তাহলে এর মান হচ্ছে 10, 13, 25 পাস্কেল। হয়েছে? পরেরটা, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন হবে, তাহলে আয়তন হবে অর্ধেক। যেহেতু বয়েলের সূত্রানুসারে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক। পাঁচেরটা, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাতন প্রসারণ গুণাঙ্ক হয় তবে এদের মধ্যে কোনটির মান বেশি? তাহলে আমরা জানি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান হবে বেশি, তাহলে গামা আর হবে বেশি। অথবা কঠিনের 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, আলফা বিটা গামার মধ্যে সম্পর্কটা জিজ্ঞাসা করেছে, তাহলে আলফা সমান β/2 সমান γ/3। ছয়েরটা, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? তাহলে আর সমান 2f, তাহলে এফ সমান দ্বারা 4/2 অর্থাৎ 10 সেমি। এই প্রমাণটা ভালো করে একটু প্র্যাকটিস করে রাখবে। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করার জন্য চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করা হয়? তাহলে অবতল লেন্স, মায়োপিয়ার ক্ষেত্রে অবতল, আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে উত্তল। তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত, তড়িৎচালক বল মানে বিভব প্রভেদ, তাহলে ml² (10⁻³ (a⁻1)। এ মানে হচ্ছে এখানে অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহ মাত্রা। কোনো কোনো জায়গায় এই এটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারাও প্রকাশ করে থাকি, ক্যাপিটাল I ইনভার্স 1, দুটোই চলবে, এটা এইটা যে কোনো একটা লিখলেই হবে। সিএফসির পুরো নাম কি? তাহলে সিএফসির পুরো নাম কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প। ফিউজ তার মূল বর্তনীর সাথে কিভাবে যুক্ত থাকে? আমরা সবাই জানি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটি কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ছিল? তাহলে সেটি হচ্ছে নিউক্লিয় বিভাজন, আর মৌলটি কি ছিল? ইউরেনিয়াম 235। তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো হিরোশিমাতে যে বোমাটি ফেলা হয়েছিল তার নাম কি ছিল? পরের প্রশ্নটা, সত্য মিথ্যা। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়, তাহলে এটা হলো সত্য। 2.12 পর্যায় সারণী কোন শ্রেণীতে 3 প্রকারের মৌলই অবস্থান করে? তাহলে এটা হ্যালোজেন গ্রুপ, অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে। তাহলে গ্যাসই হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হলো তরল, আর কঠিন হলো আয়োডিন। হাইড্রোলিক যৌগটি সমযোজী না তড়িৎযোজী? তাহলে যৌগটি হলো তড়িৎযোজী যৌগ, সংকেত CaH2, গঠনটা দেখিয়ে দিয়েছি, একটু দেখে নাও।
পরের প্রশ্ন, তাহলে নেসলার বিকারক অপশন ডি, অয়েল অফ ভিট্রিয়ল H2SO4, লোহার একটি খনিজ আয়রন পাইরাইটিস মানে অপশন বি, আর নাইট্রিক অ্যাসিড শনাক্ত করা হয় ফেরিক সালফাইড, তাহলে অপশন এ। পরেরটা, 1 ফ্যারাডে সমান কত কুলম? তাহলে 1 ফ্যারাডে সমান হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম। অথবা একটি মৃদু তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH অথবা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH, দুটোই চলবে, একটা অ্যাসিড একটা ক্ষার। ষোলোটা, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহার করা হয়? তাহলে সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয় দাঁতের চিকিৎসায়, তাহলে সিলভার অ্যামালগাম AgHg। 17টা, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ, তাহলে সেটা হলো C2H2। 18টা, আইউপ্যাক নাম লিখতে বলছে CH3CO CH2CH3। তাহলে আইউপ্যাক নামটা হচ্ছে বিউটান 2-ওন, বিউটান 2-ওন লিখে নেবে। রেকটিফায়ার স্পিরিট কি? তাহলে রেকটিফায়ার স্পিরিট এখান থেকে এতটা। 1 নম্বরের ক্ষেত্রে তোমরা এখানটাও লিখতে পারো 95.6% ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণকে রেকটিফায়ার স্পিরিট বলে, বা পুরোটাই একবার পড়ে রাখবে কারণ এই প্রশ্নটা 2 নম্বরের ক্ষেত্রেও এসে থাকে। 3 দাগের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? এটা আমরা আগের পেজেই করেছি, তাহলে এটা বলছি না। পরেরটা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 76 সেমি এইচজি চাপে একটি কাঁচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি, উষ্ণতা স্থির রেখে 95 সেমি এইচজিতে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হয় 82 সিসি। তাহলে কাঁচের টুকরোর আয়তন কত? তাহলে আমরা ধরে নিলাম যে কাঁচের টুকরোর আয়তনটা হলো 1 সেমি কিউব। প্রাথমিক উষ্ণতা এবং প্রাথমিক চাপটা লেখা রইল। গ্যাসের প্রাথমিক আয়তন, এই আয়তনটা আমাকে দিয়েছে দেখবে 100 সিসি আর 82 সিসি, এটা কাঁচ সহ গ্যাসের আয়তন। আর আমাদের যে সূত্র রয়েছে চার্লসের সূত্র বা বয়েলের সূত্র, গ্যাসের আচরণের যা সূত্র, সেগুলো সবই হচ্ছে গ্যাসের ক্ষেত্রে। তাই কাঁচ যেহেতু কঠিন, তার আয়তনটা আমরা বাদ দিয়ে দিলাম, এইটুকুই এখানে করার ছিল। বাকি আমাদের বয়েলের সূত্র অনুসারে একই জিনিস ঘটবে। সেম অনুরূপভাবে ভিটুর ক্ষেত্রে বা অন্তিম আয়তনের ক্ষেত্রে 82 থেকে আমরা এক্সট্রা বাদ দিয়ে দিলাম কাঁচের। তাহলে P1V1 সমান P2V2 করলে বাকি এক্স এর মান বেরোলো 10 সেমি কিউব। হয়েছে, সমাধানটা একটু দেখে নেবে। পরের প্রশ্ন অথবাটা দেখো, বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির কারণ। একই প্রশ্ন আবার একবার আগের পেজেই আমরা করেছি, দ্বিতীয় পেজেই আমরা পরপর অনেকগুলো প্রশ্ন একই পেয়ে যাচ্ছি। যখন আরও কয়েকটা পেজ করে নেবে দেখবে প্রায় একই রকমই প্রশ্ন সবসময় আসবে। 3.3-এরটা দেখো, তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং প্রকাশ দৈর্ঘ্যের দ্বিগুণ মানে R সমান 2a, প্রমাণটা করতে বলেছে। তাহলে এইখান দিয়ে প্রমাণটা শুরু হচ্ছে এতটা পর্যন্ত। উপরের ভাষাটা লেখা রয়েছে, নিজের মতো করে লিখলেও চলবে। এটা আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা রয়েছে। এছাড়াও তোমরা অবতল দর্পণেরটা চাইলেও এখানে করতে পারো, কারণ যেহেতু কোনো দর্পণ বলে দেওয়া নেই, গোলীয় দর্পণ কেবলমাত্র বলেছে। হয়েছে। পরেরটা অথবাটা, অবতল লেন্সকে কিছু প্রিজমের সমন্বয়ে কল্পনা করে লেন্সের অপসারী ক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে এখানে রয়েছে প্রমাণটা, এই 2 নম্বর পয়েন্টটা লিখবে এখান থেকে পুরোটা, ছবিটা এঁকে দেবে পাশে। চারেরটা, ওহমের সূত্রটি লেখো, এর থেকে রোধের গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তাহলে এইটি হলো ওহমের সূত্র, আমরা সকলেই জানি। তার গাণিতিক রূপটা লিখতে বলেছে, এখানে লিখে দেবো। তাহলে ভি সমান IR লিখবে, তারপর একটা লাইন লিখে দেবে R সমান V/I।
হয়েছে। পরেরটা 3.5-এরটা, তড়িৎযোজী বা আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন? তাহলে তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না, তাহলে এই প্রশ্নটার উত্তর এখান থেকে লিখে নেবে। এইদিকে আরেকটু আছে, এতটা এখানে হয়েছে, তুলে নেবে একটু। পরেরটা তাহলে 3.6, এ বি এবং সি মৌল তিনটি পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে Z-2, Z এবং Z+1 এবং বি মৌলটি নিষ্ক্রিয় মৌল। এ এবং সি দ্বারা গঠিত বন্ধনের প্রকৃতি কী হবে এবং সৃষ্ট যৌগের সংকেত কী হবে? এইসব পুরোনো টেস্ট পেপারেও এইসব প্রশ্ন ছিল, এছাড়াও তোমরা যে প্রশ্নবিচিত্রা করেছো সেখানেও এই প্রশ্নগুলো আছে। যেহেতু জেড হচ্ছে নিষ্ক্রিয়, জেড মানে বি হচ্ছে নিষ্ক্রিয় মৌল, সেহেতু এর শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকবে। তাহলে 8 থেকে যদি 2 বিয়োগ করি তার মানে এর শেষ কক্ষে 6টা ইলেকট্রন, এবং 8-এর সাথে যদি 1 যোগ করি তাহলে এর হচ্ছে এই সি এর হচ্ছে শেষ কক্ষে 1টি ইলেকট্রন। 9টা হবে না কিন্তু, কেন? কারণ আমরা জানি 18টাই শ্রেণী আছে, সেহেতু আমাদের 18 নম্বর থেকে আবার পুনরায় প্রথমের দিকে ফিরে আসবে। হয়েছে, তাহলে দেখে নাও একটু। তাহলে এটা করে দিয়েছি, বাকি প্রশ্নগুলো উত্তর লেখা রয়েছে এখানে, একটু দেখে নাও। অথবাটা লুইস ডট গঠন করতে বলেছে Al2O3 এবং C2H4। তাহলে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়বে এবং প্রত্যেকটা অক্সিজেন 2টো করে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে প্রথম অক্সিজেনকে 2টো এবং 1টি ইলেকট্রন হচ্ছে দ্বিতীয় অক্সিজেনকে, সেম অনুরূপভাবে দ্বিতীয় অ্যালুমিনিয়ামটা 2টো অক্সিজেন এইটিকে, এই 2টি ইলেকট্রন এই অক্সিজেনকে এবং 1টি ইলেকট্রন এই অক্সিজেনকে প্রদান করবে। তাহলে 2L+3 + 3O-2 সমান Al2O3 তড়িৎযোজী যৌগ। আর C2H4 এটা তো তোমরা সকলেই পারবে, এটা হলো সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি যৌগ। পরেরটা পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে P2O5 ব্যবহার করা হয় না কেন? কারণ P2O5 হচ্ছে আম্লিক অক্সাইড, এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম ফসফেট যৌগ উৎপন্ন হয়। এই 2 নম্বর পয়েন্টটা লিখবে এবং তার বিক্রিয়ার সমীকরণটা হচ্ছে এটা। হয়েছে, এটা দেখে নিবে। তোমাদের পরীক্ষাগারে অজৈব রসায়ন যে অধ্যায়, সেই অধ্যায়ে প্রথমেই পাবে, অ্যামোনিয়া যেখানে শুষ্ককরণ রয়েছে সেখানেই পাবে। 3.8 সমুদ্রগামী জাহাজে জলের নিচে লোহার পাইপলাইনের সাথে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করা হয় কেন? তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা এখান থেকে লিখবে, অর্থাতের পরিবর্তে লিখবে কারণ ম্যাগনেসিয়াম আয়রনের চেয়ে অনেক বেশি সক্রিয় এবং তড়িৎ ধনাত্মক বলে এখান থেকে লিখতে শুরু করবে, দিয়ে এই বিক্রিয়ার সমীকরণ সহ এতটা লিখবে। অথবা প্রশ্নটা খোলা বাতাসে দীর্ঘদিন কপারের তৈরি বাসনপত্র রেখে দিলে সবুজ আস্তরণ পড়ে কেন? তাহলে বাতাসে 2টি গ্যাসের সাথে বিক্রিয়া করা হয়, তার ফলে এটি উৎপন্ন হয়, যে একটা হচ্ছে CO2 আর একটা হলো SO2। তাহলে দুটো বিক্রিয়ার সমীকরণ সহ দেওয়া রয়েছে, এখানে একটু দেখে নাও। 3.9 C3H6O সংকেত বিশিষ্ট 2টি জৈব যৌগের গঠন সংকেত অঙ্কন করো এবং এদের আয়ুপাক নাম লেখো। তাহলে যৌগ দুটির নাম হচ্ছে প্রোপানল আর প্রোপানন। একটাতে কিটোন রয়েছে আর একটাতে অ্যালডিহাইড গ্রুপ রয়েছে। অথবাটা এই দুটো বিক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে। তাহলে এটা প্রথমেরটা, এটা দ্বিতীয়টা। এটা হচ্ছে এস্টার বিক্রিয়াটা, একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভালোভাবে প্র্যাকটিস করবে। তাহলে 4-1 চার্লসের সূত্রটি লেখো এবং এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার যে ধারণা পাওয়া যায় তা গাণিতিকভাবে প্রকাশ করো। তাহলে এখানে চার্লসের সূত্রটা এখান থেকে এতটা, আর পরম শূন্য উষ্ণতাটা এখানে পেয়ে যাচ্ছ। অথবা এই যে অঙ্কটা রয়েছে 57 সেমি পারস্তম্ভের চাপের, সেই অঙ্কটা একটু দেখে নাও। আগের দিনও এরকমই একটা অঙ্ক করেছিলাম আমরা। যেহেতু পিভি সমান এনআরটি সমীকরণ থেকে হচ্ছে, সেহেতু আর এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্সে বসাবো, সেহেতু আয়তন হবে লিটার এককে, অ্যাটমসফিয়ার প্রেসার মানে আমাদের চাপ হচ্ছে এটিএম এককে,
এবং n এর মান মোল এবং উষ্ণতা কেলভিনে থাকবে। সেই মতো আমরা চেঞ্জ করে নিলাম। তাহলে পিটাকে আমরা সেমি এইচ ছিল, তাহলে সেখান থেকে এটিএমে আনার জন্য 76 দিয়ে ভাগ করতে হয়। তাহলে বাকি টাইপের সমাধান করতে হবে, সমাধান করে বেরিয়েছে 1.64 লিটার। 4 দাগে 2 দেখো একটা প্রশ্ন রয়েছে রাসায়নিক গণনার, সেই প্রশ্নটা একটু দেখে নাও, এবার পড়ে নিবে সকলেই প্রশ্নটা। তাহলে প্রথম ক্ষেত্রে Fe+H2SO4 সমান FeSO4 প্লাস হাইড্রোজেন, তাহলে এখান থেকে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 112 গ্রাম Fe লাগলো। আর দ্বিতীয় ক্ষেত্রটায়, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রয়োজন হলো 84 গ্রাম। তাহলে প্রথম ক্ষেত্রে বেশি লাগছে এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কম লাগছে। তাহলে কতটা কম লাগছে? 28 গ্রাম কম লোহা লাগবে দ্বিতীয় ক্ষেত্রে। হয়েছে? পরেরটা, তিনেরটা, তাপীয় রোধ কাকে বলে? এর সাথে পদার্থের তড়িৎ রোধের সম্পর্ক কি? তাহলে তাপীয় রোধ কাকে বলে তার সংজ্ঞাটা তোমরা এখান থেকে দেখে নেবে, আর পরিবাহী রোধের সাথে সম্পর্কটা তোমরা টেক্সট বই থেকে একটু দেখে নাও। তাহলে এখান থেকে সম্পর্কটা প্রমাণ করা রয়েছে, পুরো প্রমাণটা একবার দেখে নেবে ভালোভাবে। অতবারটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি লোহার বলের আয়তন বলে দিচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লোহার বলের আয়তন কত, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দেওয়া রয়েছে। তাহলে যেহেতু আয়তনের মান জিজ্ঞাসা করেছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ থেকে প্রথমে আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করতে হবে। তাহলে সবার প্রথমে আয়তন প্রসারণ গুণাঙ্ক বের করে নিলাম। তাহলে গামা সমান 3 আলফা, কোন সমী সূত্র? আলফা সমান β/2 সমান গামা/3। তাহলে এখান থেকেই আমরা পেয়েছি যে গামা সমান 3 আলফা। বাকি উষ্ণতার পার্থক্য যেগুলো বলে দেওয়া আছে সেগুলো লিখলাম। যে গামা সমান সূত্র হচ্ছে V2 - V1 V1 × T2 - T2। তো বাকি টাইপের সমাধান করে আমরা মানটা বের করে নিচ্ছি। তাহলে 1002.52 সিসি। তাহলে 4.4-এ চ্যুতিকোণের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলেছে প্রিজমের। তাহলে দেখে নাও আরেকবার। তাহলে এখান থেকে শুরু হচ্ছে, তোমরা এখান থেকে লিখতে শুরু করবে। এছাড়াও তোমাদের কাছে যে টেক্সট বই আছে, টেক্সট বইতে রয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। সেই প্রমাণটা এতটা পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। তাহলে অথবাটা, দিনের বেলা চাঁদকে সাদা দেখায় কিন্তু সূর্যাস্তের পর চাঁদকে হলদে দেখায় কেন? আর দীর্ঘ দৃষ্টিজনিত সমস্যার চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তাহলে দীর্ঘ দৃষ্টিতে একটু আগেই বললাম, দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করি। আর দিনের বেলা চাঁদকে সাদা দেখায় আর সূর্যাস্তের পরে চাঁদকে হলুদ দেখায় কেন? কারণটা একটু দেখে নাও। দিনের বেলায় যখন সূর্যরশ্মি বায়ুমণ্ডলের ভেতর দিয়ে আসে তখন বর্ণের বিক্ষেপণ ঘটে, মানে যে সাদা বর্ণের আলো আসছে তার বিক্ষেপণ ঘটে, তখন 7টি বর্ণে ভেঙে যায়। তো তার মধ্যে আমরা কি জানি, বেগুনি এবং নীল এদের বিক্ষেপণ বেশি হয়। এবার চাঁদের যে স্বাভাবিক বর্ণ হলুদ, তার সাথে নীল বর্ণের মিশ্রণের ফলে পরিপূরক বর্ণ আমরা জানি নীল আর হলুদ পরস্পরে দিয়ে সাদা সৃষ্টি করে, সাদা বর্ণের আলো সৃষ্টি করে, সেই জন্য চাঁদকে আমরা দিনের বেলা সাদা দেখি। আর সূর্যাস্তের পরে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন নীল রঙটা আর থাকছে না, সেই জন্য আমরা তখন চাঁদকে হলদে দেখি। হলো কারণটা হচ্ছে বিক্ষেপণ। তাহলে আর বাকিটা হচ্ছে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে আমরা উত্তর লেন্স ব্যবহার করি। 4.5 4.5 এফ বস্তুকে এবং 2f দূরত্বের মধ্যে রাখা হলে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? চিত্র আঁকতে বলেছে। তাহলে বস্তুকে এফ এবং 2f এর মাঝে রাখা হলে তার চিত্র হচ্ছে এইটা। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বটি সৎ, অবশীর্ষ এবং বিবর্তিত। হয়েছে? কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য। তাহলে এটা হলো কোষের তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য। 4.7 এটি জুল সংক্রান্ত অঙ্ক রয়েছে এবং তার দুটি বিভব প্রভেদের মান জিজ্ঞাসা করেছে। তাহলে দেখে নাও। তাহলে প্রতিটা মান প্রথমে লিখে নিলাম।
তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2, যেহেতু এটা আমাদের ক্যালোরি এককে দিয়েছে তাপটা, সেহেতু 4.2 দিলাম। যদি জুল এককে থাকতো তাহলে 4.2 এর প্রয়োজন পড়তো না। বাকি আই স্কোয়ার আরটাকে আমরা একটু ভেঙে নিলাম আই ইন্টু আই আকারে, যাতে আমরা ভি এর মানটা বের করতে পারি। তাহলে ভি ইন্টু আই ইন্টু টি, যেহেতু আই আর সমান কি ওহমের সূত্র অনুসারে ভি, বাকিটা সমাধান করে 4.9 ভোল্ট। তাহলে বিভব প্রয়োগ হলো 4.9 ভোল্ট। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো এবং বার্লো চক্রে এসি প্রবাহে ঘোরে না কারণ। বার্লো চক্রে এসি প্রবাহে ঘোরে না কেন, এটা একটু লিখে নাও তোমরা। যে বার্লো চক্রে এসি প্রবাহের অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তিত হতে থাকে। যেহেতু তড়িৎ প্রবাহের অভিমুখ প্রতি ক্ষেত্রে পাল্টাতে থাকবে, সেই জন্য বার্লো চক্রের ঘূর্ণনও প্রতি মুহূর্তে উল্টো দিকে হতে থাকবে, অর্থাৎ বার্লো চক্রটি স্থির থাকবে। আর ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি একটু দেখে নাও। এই নিয়ম এবং সূত্র যেগুলো রয়েছে তোমাদের সিলেবাস অনুযায়ী, সেগুলো আশা করছি তোমাদের এতদিনে ভালোভাবে হয়ে গেছে। না হলে খুব তাড়াতাড়ি ভালো করে বইয়ের প্রশ্নগুলো আগে রেডি করো। যে প্রশ্নগুলো পারছো না, এখনও পারছো না, সেগুলো একটু রেডি করে নেওয়ার চেষ্টা করো, কারণ এগুলো খুব কমন প্রশ্ন। নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। আর তেজস্ক্রিয়তার এসআই একক, তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। আর তার সাথে বিভাজন কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও একটু। তাহলে নিউক্লিয় বিভাজন কাকে বলে এবং তার উদাহরণ। এই উদাহরণটা একটু ভালো করে মনে রাখবে, অনেক সময় শূন্যস্থান পূরণে দিয়ে দেয়। মৌলের তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে এবং আর্সেনিক, ফসফরাস, নাইট্রোজেন, অ্যান্টিমনি ও বিসমাথকে ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। দেখে নাও একটু। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এখান থেকে এতটা। তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা দিয়েছি, অ্যান্টিমনি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। উদাহরণসহ মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টি ত্রুটি লেখো। এখানে পরপর অনেকগুলো ত্রুটি রয়েছে, তোমরা একটু দেখে নাও, তোমাদের পছন্দ মতো 3টে লিখে নেবে। সাতটা রয়েছে, 3টে লিখে নেবে। 4-10 তড়িৎ লেপন কাকে বলে, এর উদ্দেশ্য কি? লেপন কাকে বলে, এর উদ্দেশ্য। 11 স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের ধাপগুলি সমীকরণ সহ লেখো। তাহলে H2SO4 প্রস্তুতি মানে স্পর্শ পদ্ধতি অজৈব রসায়নে শেষ প্রশ্ন বলা যেতে পারে এটা, বা শেষের দিকে রয়েছে। এতটা পর্যন্ত পরপর পয়েন্ট করে রয়েছে। এছাড়া তোমাদের কাছে যে বই আছে সেই বইটা অনুসারেও পড়তে পারো, এতটা পর্যন্ত মুখস্থ করবে। অথবাটা H2S গ্যাসটির গন্ধ কেমন? তাহলে H2S এর গন্ধ হচ্ছে পচা ডিমের ন্যায়। আর গ্যাসটিকে K2Cr2O7 এর সাথে বিক্রিয়া করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তাহলে H2S এর বিজারণ ধর্মটা লিখতে বলেছে আমাদের, এখান থেকে এতটা। শেষ প্রশ্নটা, সমগণীয় শ্রেণী কাকে বলে? একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও যা কৃত্রিমভাবে তৈরি করা হয়। সমগণীয় শ্রেণী কাকে বলে, সংজ্ঞাটা পেয়ে যাচ্ছে এখানে, উদাহরণও দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। আর আমাদের কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের একটা উদাহরণ পলিহাইড্রোবিউটারেট।